আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অষ্টম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই বছর তোমরা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমরা সমাপনী পরীক্ষাতে সবাই মোটামুটি ভালো ফলাফল করেছিলে। আশা করব এই বছরও তোমরা শুরু থেকে খুব মনোযোগ সহকারে পড়বে, কারণ এই বোর্ড পরীক্ষাতেই তোমাদেরকে ভালো করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে। এই অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে সিলেবাসটি আছে সেখানে মোট 5টি অধ্যায় রয়েছে এবং এক একটি অধ্যায়ের মধ্যে বেশ কয়েকটি পাঠ রয়েছে। 5টি অধ্যায় যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে সহজেই এই আইসিটি বিষয়ে তোমরা A+ পাবে। 5টি অধ্যায়ের এক একটি অধ্যায়ের ভিতরে এক একটি বিষয় নিয়ে আলোচনা করা, এবং সেটি হলো কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি, ইন্টারনেট সেবা, কম্পিউটার নিয়ে আমরা কি কি কাজ করতে পারি এর কিছু কিছু অংশ নিয়ে আলোচনা করা। এবং এই তথ্য যোগাযোগ প্রযুক্তির অষ্টম শ্রেণীর প্রশ্নের ধরনটা একটু আলাদা। যেমন এখানে তোমাদেরকে নৈবেত্তিক প্রশ্ন, যেটাকে আমরা বলি মাল্টিপল চয়েস কোশ্চেনের উত্তর দিতে হবে মোট 25টা, যার নম্বর থাকবে হচ্ছে 1 করে। 25টা নৈবেত্তিক প্রশ্নের তোমাদেরকে উত্তর দিতে হবে, যেটা মোট মিলে হয় হচ্ছে 25 নম্বর। অন্যদিকে সংক্ষিপ্ত না, একটু বড় প্রশ্ন, যেটাকে আমরা বড় প্রশ্ন হিসাবেই বলবো, সেটি লিখতে হবে মোট 5টি, এবং এখানে অপশন দেয়া থাকবে 8টি থেকে তোমাদেরকে 5টি বড় প্রশ্ন নির্বাচন করে উত্তরগুলো লিখতে হবে, এবং প্রত্যেকটির নম্বর থাকবে 5 করে। তাহলে দেখো, বড় প্রশ্ন থাকবে হচ্ছে 5টি, এক একটির নম্বর হচ্ছে 5 করে, তাহলে হলো হচ্ছে 25। তোমাদের মোট নম্বর হচ্ছে 50। তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সিলেবাসটি বোর্ড অনুযায়ী ঠিক এভাবে ভাগ করা হয়েছে: 25 মার্ক নৈবেত্তিক প্রশ্নের জন্য এবং 25 মার্ক লিখিত প্রশ্নের জন্য। এখানে কোনো সৃজনশীল প্রশ্ন থাকার সম্ভাবনা নেই। 8টি বড় প্রশ্ন থেকে তোমরা 5টি বড় প্রশ্ন নির্বাচন করে লিখবে। তোমাদের সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদেরকে বোর্ড পরীক্ষায় কিভাবে নিজেদেরকে উপযোগী করে তুলতে হবে। এবার ধরো, আমরা যদি আমাদের পাঠ্যপুস্তকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই প্রথম অধ্যায়ে বেশ কয়েকটি পাঠ রয়েছে। আমরা আজকের আলোচনার জন্য পৃষ্ঠা নম্বর 2, 3 এবং 2, 3, 4, 5, 6, তার মানে হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত আমরা আজকে আলোচনা করব। এখানে আমরা পাঠ 1 এবং পাঠ 2 নিয়ে আলোচনা করব। পাঠ 1-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিয়ে অনেক কিছু শিখেছ। আমরা আমাদের প্রত্যাহিক জীবনে বা সামাজিক জীবনে বা দৈনন্দিন জীবনে, যেটাকে আমরা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত জীবনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিনিয়ত ব্যবহার করে আসছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া আমরা একেবারেই অচল। ঠিক এরকমই একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বইয়ের পাঠ 1-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটি আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের মতোই একজন শিক্ষার্থী, যার নাম হচ্ছে নীলিমা, সে অষ্টম শ্রেণীতে পড়ে এবং সে পঞ্চম শ্রেণীতে মানে সমাপনী পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল। তার ভাই সবচেয়ে ভালো একটি প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, সে বুয়েট থেকে পাশ করেছে। তোমরা হয়তো জেনে অবাক হবে যে বুয়েট হচ্ছে বড় বড় ইঞ্জিনিয়ারদের গড়ার জায়গা, যেখানে মানুষ এইচএসসি পরীক্ষা পাশ করে ভর্তি যুদ্ধে নেমে পড়ে এবং খুব মেধাবী শিক্ষার্থীরাই বুয়েটে চান্স পেয়ে থাকে।
এখন নীলিমার ভাই যে হুমায়ুন, সে হচ্ছে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। নীলিমার ভাই একদিন চিন্তা করলো যে সে বাড়িতে যাবে। গ্রামের বাড়িতে যাওয়ার পরে নীলিমার দাদা ওই সময় জানতে পারলেন যে বিসিএস পরীক্ষার ফর্ম বের হয়েছে। বিসিএস পরীক্ষা হচ্ছে বাংলাদেশের বড় বড় কর্মকর্তাদের নিয়ে পরীক্ষা, যেখানে যে পরীক্ষায় অনেক মানুষ অংশগ্রহণ করে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষে, যখন তাদের অনার্স মাস্টার্স পাশ হয়ে যায় তখন এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারে। এই পরীক্ষার মাধ্যমে বাংলাদেশে বড় বড় অফিসার নির্বাচিত হয়। তোমরাও হয়তো একদিন এইসব বিসিএস পরীক্ষাতে অংশগ্রহণ করবে এবং এই বড় বড় জায়গাগুলোতে যাবে, এবং এদেরকে বলা হয় প্রথম শ্রেণীর কর্মকর্তা। এইরকমই মনে করো নীলিমার ভাই যে হুমায়ুন, সেও স্বপ্ন দেখে একদিন প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা হবে। এই প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার জন্য তোমাকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। হুমায়ুনও ঠিক বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, কিন্তু নীলিমার দাদা যেটা ভাবলেন যে হুমায়ুন তো পরীক্ষায় অংশগ্রহণ করবে, কিন্তু সে যদি গ্রামে চলে আসে তাহলে কিভাবে সম্ভব। নীলিমা তার দাদাকে এটা আশ্বস্ত করালো যে যেভাবে নীলিমার পঞ্চম শ্রেণীর পরীক্ষার ফলাফল তার দাদা ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে পেয়েছে, ঠিক একইভাবে এই বিসিএস পরীক্ষার ফর্মও ঘরে বসেই তার ভাই ফিল আপ করতে পারবে। আমরা জানি যে আমাদের সব পঞ্চম শ্রেণীতে আমরা যে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছি সেই পরীক্ষার ফলাফল মোবাইল ফোনের মাধ্যমে সহজেই পাওয়া সম্ভব। মোবাইল ফোন ব্যবহার করে আমরা মেসেজ অপশন থেকে এই ফলাফলটি পেতে পারি আমাদের নির্দিষ্ট রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার মাধ্যমে। নীলিমাও ঠিক এই কাজটি করেছিল তার মোবাইল ফোনের মাধ্যমে। সুতরাং সে তার দাদাকে আশ্বস্ত করলো যে এটা নিয়ে চিন্তার কিছু নেই। যদিও তার ভাই গ্রামে বেড়াতে আসছে, কিন্তু এই ইন্টারনেট সেবার মাধ্যমে ঘরে বসেই সে চাকরির দরখাস্ত পর্যন্ত করতে পারবে। তাহলে দেখো, এই চাকরির দরখাস্তের জন্য যদি কোনো টাকা দিতে হয় সেটাও কিন্তু বিকাশ বা অন্যান্য সেবার মাধ্যমে দেয়া সম্ভব। বিকাশে টাকা পাঠানোর যে কোনো সময়ই তুমি বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারো। ঠিক একইভাবে নীলিমার ভাই হুমায়ুনও কিন্তু টাকাটা পাঠিয়ে দিতে পারবে। তাহলে এটা নিয়ে চিন্তার কোনো কিছুই নেই। ঘরে বসেই হুমায়ুন খুব সহজে এই তথ্যগুলো ফিল আপ করতে পারবে। সুতরাং আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে চাকুরির আবেদনপত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম পাওয়া, সেই সাথে বিভিন্ন স্কুল কলেজের তথ্য পাওয়া, সব কিছুই কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপরে নির্ভর করে। সুতরাং এই ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বলে শেষ করা যাবে না। এই পাঠটি থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে আমাদেরকে শুধু নৈবেত্তিক প্রশ্নের জন্য রিডিং পড়তে হবে। পাঠ 1 থেকে আমাদের তেমন কোনো বড় প্রশ্ন পড়তে হবে না। শুধুমাত্র নৈবেত্তিক প্রশ্নের জন্য আমরা পৃষ্ঠা নম্বর 2 এবং 3 পড়ব। এখানে কি কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কথা বলা হয়েছে সেগুলো জেনে বুঝে পড়ার চেষ্টা করব। যেমন আমরা জানলাম যে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে আমরা সহজেই ভর্তি প্রক্রিয়াটি বা আবেদনপত্র ফিল আপের প্রক্রিয়াটি করতে পারি। আমরা আরও জানলাম যে চাকুরির ক্ষেত্রে যদি আমাদেরকে ওই দরখাস্তটি ফিল আপ করার পরে টাকা জমা দেওয়ার দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা বিকাশ বা অন্য কিছুর মাধ্যমে টাকাটি পাঠাতে পারি। সুতরাং তথ্য যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেটা আসলেই কিন্তু বলে শেষ করা, কয়েকটি শব্দে বা কয়েকটি বাক্যে বলে শেষ করা সম্ভব নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব রয়েছে। এবার আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটি পাঠ, সেটা হলো পৃষ্ঠা নম্বর 3 পার্ট 2-এ চলে যাব। পার্ট 2,
দেখো, পার্ট 2, কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্ব, এবার আমরা সেটি নিয়ে আলোচনা করব। একটা সময় দেখা যেত যে মানুষ একটি নির্দিষ্ট কাজ করার জন্য অনেক সময় ব্যয় করত, কিন্তু এখন এই কাজটি কিন্তু খুব সহজে করে ফেলা সম্ভব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার যদি একজন মানুষ জানে, তাহলে কিন্তু অল্প সময়ে সেই কাজগুলো করে ফেলতে পারে। আবার আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে জেনেছি যে অনেক বিপজ্জনক কাজগুলোও কিন্তু এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন যন্ত্র ব্যবহার করে করে ফেলানো সম্ভব হচ্ছে। যেমন আমরা সপ্তম শ্রেণীতে জেনেছি বিভিন্ন বিপজ্জনক কাজ, যেটাকে আমরা বলছি কলকারখানার কাজ, বা মনে করো যে যুদ্ধ বিমান বানানোর ক্ষেত্রে এই সব কাজগুলোই কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি করছে। এবার একটি গুরুত্বপূর্ণ যে অংশটি আমরা পড়ব সেটা হলো পৃষ্ঠা নম্বর 4, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, যা বাঙালি শিক্ষাবিদ ও বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউশন অফ টেকনোলজি অধ্যাপক ডক্টর ইকবাল কাদিরের মতে সংযুক্তেই উৎপাদনশীলতা। অর্থাৎ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে, ফলে তৈরি হয় নতুন নতুন কর্মসংস্থান। দেখো, পৃষ্ঠা নম্বর 4-এর দ্বিতীয় প্যারাটি খুবই গুরুত্বপূর্ণ। নৈবেত্তিক প্রশ্নের জন্য তোমরা এই প্যারাটি পুরোটি দাগিয়ে নেবে। সেটা হলো বাঙালি একজন শিক্ষাবিদ, যিনি বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজির একজন শিক্ষাবিদ। তিনি ওইখানকার একজন খুবই নামকরা একজন অধ্যাপক, যার নাম হচ্ছে ইকবাল কাদির। উনি যে মতবাদটি দিয়েছিলেন সেটি হলো সংযুক্তি উৎপাদনশীলতা, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি থেকে যেটা বর্ণনা করা হয়েছে সেটা হলো প্রযুক্তিতে জনগণের যদি সংযুক্তি বাড়ে তাহলে উৎপাদনশীলতা বাড়ে। প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়ে বলতে আমরা যেটা বুঝি সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যদি মানুষ ঠিকমতো ব্যবহার করা শেখে, তাহলে কিন্তু অল্প সময়ে অনেক বেশি কাজ করা সম্ভব। এই যেমন ধরো, তুমি যদি কম্পিউটার চালাতে শেখো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি একটা সময় খুবই অল্প সময় দিয়ে লক্ষ লক্ষ মানুষের তথ্য সংরক্ষণ করতে পারবে। কিন্তু তুমি যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে কিছুই না বোঝো, তাহলে তুমি একটি কাজ নিয়ে তোমাকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসে থাকতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? ইকবাল কাদির যে কথাটি বলেছেন সেটি হলো জনগণের প্রযুক্তিতে আগ্রহ সৃষ্টি করতে হবে, যার ফলেই কিন্তু উৎপাদনশীলতা বাড়বে। যখন মানুষ প্রযুক্তিতে নিজেদেরকে অনেক বেশি কাজে লাগাতে পারবে, তখনই কিন্তু অল্প সময়ে অনেক কিছু উৎপাদন করা সম্ভব এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা যদি বলি, ধরো আমাদের দেশে আমরা বিভিন্ন চায়না মোবাইল ফোন ব্যবহার করছি, ঠিক একইভাবে আমাদের দেশে কিন্তু চায়না বিভিন্ন খেলনাও ব্যবহার করা হচ্ছে, যেগুলো কিন্তু খুব ছোট ছোট এবং খুব আকর্ষণীয়, এবং চায়না মোবাইল ফোনগুলো কিন্তু খুব কম দামে পাওয়া যাচ্ছে। সুতরাং এই যে সুদূর চীন দেশ থেকে ওরা এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতিগুলো আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে, এই যন্ত্রপাতিগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। এ কারণেই কিন্তু ওই দেশের মানুষগুলো অনেক বেশি কিছু উৎপাদন করতে পারছে। ঠিক একইভাবে আমরাও যখন এই প্রযুক্তি ব্যবহার করে অনেক কিছু করতে পারবো, বিদেশের মানুষগুলো আমাদের কাছ থেকে অনেক কিছু কিনে নিবে এবং আমরা অনেক টাকা দেশের জন্য আনতে পারবো। তাহলে প্রযুক্তিতে যখন আমরা নিজেদেরকে আরও বেশি উৎসাহী করে তুলতে পারবো, সেই ক্ষেত্রেই কিন্তু একমাত্র অনেক বেশি উৎপাদন করা সম্ভব, যেটাকে আমরা বলছি কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। এরপরে যে বর্ণনাটি দেয়া আছে সেটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে, ফলে অনেক প্রতিষ্ঠানই স্বল্প কর্মী দিয়ে অনেক বেশি কাজ করিয়ে থাকে। তার মানে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি যখন একজন মানুষ ব্যবহার করা শেখে, তখন একজন মানুষই কিন্তু 10 জন মানুষের সমান কাজ করতে পারে। কারণ যে কাজটি তুমি হাতে কলমে করতে তোমার নিজের 5 দিন সময় লাগতো, তুমি যদি সেটা কম্পিউটার ব্যবহার করে করে থাকো, মাত্র কয়েক মিনিটেই কাজটি করে ফেলা সম্ভব। তার মানে হচ্ছে
অনেকগুলো লোক যে কাজটি করতো, একজন মানুষ সে কাজটি খুব অল্প সময়ে করে ফেলতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যন্ত্র ব্যবহারের মাধ্যমে। এখন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টস নিয়ে আলোচনা করব, যেটা হলো আইসিটি ব্যবহারের কারণে আমাদের কাজের ধরনটা প্রতিনিয়ত কিভাবে পাল্টে যাচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, তোমাদের বইয়ে কিছু কালো রঙের পয়েন্টস দেয়া আছে, এই পয়েন্টসগুলো একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো। প্রথমটি হচ্ছে বিভিন্ন কলকারখানার বিপজ্জনক কাজগুলো এখন মানুষের পরিবর্তে রোবট দিয়ে করানো হচ্ছে। তাহলে আমরা যে জিনিসটি জানলাম, এখন বিপজ্জনক কাজগুলো মানুষ বাদে রোবট করছে। দ্বিতীয়টি হচ্ছে কর্মস্থলে কর্মীদের উপস্থিতির সময়কাল, বেতন দেয়া বা বিভিন্ন ধরনের তথ্য এখন কম্পিউটার রাখছে। এখন আর আগের মতো হাজিরা দিতে সই করতে হয় না বা স্বাক্ষর দিতে হয় না। এখন মানুষ যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ফিঙ্গার পাঞ্চ মেশিনের মাধ্যমে তারা তাদের দৈনন্দিনকার হাজিরাটা দিচ্ছে এবং তাদের বেতন ভাতাদি থেকে শুরু করে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এই যন্ত্রের মাধ্যমেই করা সম্ভব হচ্ছে। এরপরে যে পয়েন্টসটি আছে, বিভিন্ন গুদামে মালামাল সুসজ্জিত করার কাজও স্বয়ংক্রিয়ভাবে করা হচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে বিভিন্ন জায়গাতে যে মালামালগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, সেটা অনেক উঁচু জায়গা হতে পারে, যেগুলো মানুষের করা আসলেই খুব কষ্টসাধ্য ছিল, সেগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খুব সহজে করে দিচ্ছে। এরপরেরটি হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে পৃথক জনবলের দরকার হয় না। তার মানে হচ্ছে তুমি যখন নির্দিষ্ট সেবার জন্য মোবাইল করবে কোনো একটি প্রতিষ্ঠানে, তখন কিন্তু 24 ঘন্টা একটি মানুষ বসে না থেকেও তুমি তোমার উত্তরগুলো পেতে পারো। এটি হচ্ছে একটি স্বয়ংক্রিয় সেবা, যার মাধ্যমে মেশিনই তোমাকে তথ্য দিবে। তারপরের যে পয়েন্টসটি আছে, স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিনরাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেয়া যায়। ধরো তুমি তোমার মোবাইল ফোনের স্বাস্থ্যসেবাতে ফোন করেছো, মোবাইল ফোন থেকে যে সেবাটিতে ফোন করেছো সেটির নাম হচ্ছে স্বাস্থ্যসেবা। তুমি যদি সেটা রাত 2টার সময়ও করো, তাও কিন্তু তুমি সেবাটি পাবে, কারণ এই সিস্টেমটি কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করানো আছে তোমার মোবাইল ফোনের। এরপরে এই উদাহরণটি আমরা জানি যেটি হলো ব্যাংকে এটিএম কার্ডের মাধ্যমে 24 ঘন্টায় টাকা পয়সার লেনদেন করা যায়, যেখানে কিন্তু মানুষ বসে বসে টাকা গুনে দিচ্ছে না, কম্পিউটার বা নির্দিষ্ট মেশিন টাকা গুনে দিচ্ছে এবং তুমি নির্দিষ্ট কার্ডের মাধ্যমে টাকাটি তুলতে পারছো। আরও কিছু উদাহরণ দেওয়া আছে, যেটি হলো পরবর্তী পরিস্থিতি কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য মানুষকে ক্রমাগত দক্ষ করে তুলতে হয়। এছাড়া কম্পিউটারের সাহায্যে অনেক কাজই এখন ঘরে বসে করা সম্ভব। এছাড়াও ঘরে বসে বা ভার্চুয়াল প্রতিষ্ঠানে অনেক কর্মী কাজ করছে। স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। কারণ আমরা জানি যে যদি সিসি ক্যামেরা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনিটরিং করতে পারি যে কে কখন কি কাজ করছে, কেউ কি কাজে ফাঁকি দিচ্ছে বা কেউ কি অন্য ধরনের কোনো কাজ করছে, সব কিছুই কিন্তু এই সিসি ক্যামেরার মাধ্যমে পাওয়া সম্ভব। তাহলে এখান থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টস সম্পর্কে জানলাম এবং এই পয়েন্টসগুলো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের কাজের ধরন কিভাবে বদলে যাচ্ছে। এগুলি ছিল হচ্ছে আমাদের নির্দিষ্ট পয়েন্ট। এর মধ্যে কিছু মেইন পয়েন্টস আমি তোমাদেরকে বলতে চাই, যেটা হলো রোবটের মাধ্যমে আমরা কলকারখানার কাজগুলো করতে পারছি, রোবট ব্যবহারের মাধ্যমে বিপজ্জনক কাজগুলো করা সম্ভব। এছাড়া স্বয়ংক্রিয় মনিটরিং যে ব্যবস্থাটি আছে, তার মাধ্যমে বিভিন্ন কোম্পানির যারা কাজ করে তাদের মনে করো দৈনন্দিন যে হাজিরা সেটা নেওয়া যায়, তাদের বেতন ভাতা দিয়ে বের করা যায়। এছাড়া আরও অনেক কাজ করা যায়। কেউ যেন কাজে ফাঁকি না দিতে পারে, সেই ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর যন্ত্র ব্যবহার করা যায়। এছাড়া নির্দিষ্ট জিনিস সুসজ্জিত করে রাখার জন্য গুদামে এই আইসিটি রিলেটেড যন্ত্র ব্যবহার করা যায়। এরপরে আমরা যে পাঠে চলে যাব সেটা হলো পৃষ্ঠা নম্বর 5,
মোবাইল ফোনের বিস্তর ও বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তর ও নতুন কর্মসৃজন। আমরা জানি যে বাংলাদেশে এখন অনেক মানুষই মোবাইল ফোন ব্যবহার করছে। মোবাইল ফোন ছাড়া আমরা একটা মুহূর্ত চিন্তা করতে পারি না। এই বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারের ফলে কি কি কর্মক্ষেত্রের সৃষ্টি হয়েছে সেটি আমরা এখন আলোচনা করব। প্রথম যে পয়েন্টসটি আছে সেটি হলো মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ। অনেক আগেও কিন্তু এতগুলো মোবাইল ফোন কোম্পানি ছিল না। এখন যতগুলো মোবাইল ফোন কোম্পানি হয়েছে সেখানে কিন্তু লোকবলের দরকার আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে মোবাইল কোম্পানিতে কাজের সুযোগের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে মোবাইল ফোন সেট বিক্রয়, বিপণন ও রক্ষণাবেক্ষণ। তোমরা যে মোবাইলের যে ফোন সেটটি ব্যবহার করো সেই ফোন সেটটি কেনার জন্যও কিন্তু তোমাদের একটি নির্দিষ্ট মোবাইলের দোকানে যেতে হয়, যেটি কিন্তু অনেক আগেও অনেক কম ছিল। তাহলে বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে মোবাইল ফোন বিপণন কেন্দ্রগুলোর সংখ্যাও বেড়েছে, এবং এই মোবাইল ফোন যদি কোনো কারণে একটু সমস্যা করে, মানে নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রেও এটা ঠিক করার জন্য বা আমরা যেটাকে বলছি রক্ষণাবেক্ষণ করা, সেটার জন্য নির্দিষ্ট কেন্দ্র আছে। এরপরেরটি হলো বিভিন্ন মোবাইল সেবা প্রদান। যেমন ধরো তোমাদের বিদ্যুৎ বিল বা বিভিন্ন ধরনের পানির বিল, এগুলো পরিশোধ করার জন্য মোবাইল ফোন ব্যবহার করা যায়। নতুন খাতের সৃষ্টি, যেমন এই যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টাকা পর্যন্ত পাঠাতে পারি, যেটার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে বলতে পারি যে বিকাশ বা রকেট। এই সেবার মাধ্যমে যে কোনো সময় আমরা টাকা পাঠাতে পারছি। তাহলে আমরা গুরুত্বপূর্ণ 4টি পয়েন্টস এখান থেকে জানতে পারলাম। সেটা হলো বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তর ও নতুন কর্মসৃজন সৃষ্টি, যার প্রথম পয়েন্টসটি ছিল মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, এবং দ্বিতীয় পয়েন্টসটি ছিল মোবাইল ফোন সেট বিক্রয় এবং রক্ষণাবেক্ষণ। তারপরের পয়েন্টসটি ছিল হচ্ছে বিভিন্ন মোবাইল সেবা প্রদান, আর তারপরেরটি হচ্ছে নতুন খাতের সৃষ্টি। সুতরাং এই 4টি পয়েন্টস খুব মনোযোগ সহকারে পড়ে এর বর্ণনাগুলো নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। যদিও উত্তরটি খুব সুন্দরভাবে তোমাদের বইয়ে উপস্থাপন করা আছে, কিন্তু তারপরেও আমি বলবো তোমরা প্রথমেই পয়েন্টসগুলো মুখস্থ করবে। পয়েন্টসগুলো মুখস্থের জন্য ক, খ, গ একটু কালো করে যে পয়েন্টসগুলো দেয়া আছে মোটা হরফে, সেইগুলো একটু পড়ার চেষ্টা করবে। এরপরের যে পয়েন্টস, যে গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে সেটি হলো শুধু কর্মসৃজন নয়, কর্মপ্রত্যাশীদেরও কাজের সুযোগ প্রাপ্তিতে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি বড় ভূমিকা পালন করছে। ধরো যে চাকরি পেয়ে গেছে তার জন্য তো ইন্টারনেটের ভূমিকা আছেই, সেই সাথে যে চাকরি পায়নি তার জন্যও কিন্তু ইন্টারনেট অন্য ধরনের সেবার চালু করেছে। দেখো এটি কিভাবে। আইসিটি বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেটে জব সাইট নামে নতুন নতুন বিভিন্ন ধরনের সেবা চালু হয়েছে। তোমরা যদি ইন্টারনেটে বিভিন্ন তথ্য ঘেঁটে দেখো তাহলে হয়তো দেখবে যে যারা চাকরি পেতে বা চাকরি প্রত্যাশী তাদের জন্যও কিন্তু ইন্টারনেটে বিভিন্ন ধরনের সাইট রয়েছে, যেখান থেকে তারা তাদের সিভি দিয়ে, এর মানে হচ্ছে তাদের জীবন বৃত্তান্ত সংক্রান্ত পূর্ণ তথ্য দিয়ে চাকরি পেতে পারে। এই জব সাইটগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য অফার করে থাকে। সুতরাং এই সকল জব সাইটগুলো নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি তাদের বিজ্ঞপ্তি প্রচার করতে পারে। শুধু তাই নয়, নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইট কিংবা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের সাইটেও বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। তাহলে আমরা কি জানতে পারছি দেখো, যে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে যে তুমি যেখান থেকে তথ্যগুলো পাবে সেটা কিন্তু বিনামূল্যেই পেয়ে যাচ্ছ। এটার জন্য তোমাকে আলাদা ধরনের কোনো টাকা দিতে হচ্ছে না। ইন্টারনেটে ফ্রির ভিত্তিতে তুমি এই জব সাইটগুলো থেকে ওই কোম্পানিগুলোর কাছ থেকে অনেক ধরনের তথ্য পেয়ে যাচ্ছ, যে তারা কি ধরনের চাকরি তোমার জন্য অফার করছে, তারা কেমন ধরনের বা কি ধরনের যোগ্য লোককে চাচ্ছে। এর পরবর্তীতে যেটি আছে সেটি হলো, এছাড়া এরূপ কোনো কোনো সাইটে কর্মপ্রত্যাশীগণ নিজেদের নিবন্ধিত করে রাখতে পারে। যেমন তুমি যদি মনে করো
যে তুমি তোমার তথ্যগুলো ওই নির্দিষ্ট ওয়েবসাইটে দিয়ে রাখবে। সেই ক্ষেত্রে তুমি ওই নির্দিষ্ট কর্মক্ষেত্রের ওয়েবসাইটে তোমার তথ্যটি দিয়ে রাখতে পারো। নির্দিষ্ট সময়ে যখন তাদের লোকবলের দরকার হবে তখন তারা তোমার ওই তথ্যটি থেকে তোমার সাথে যোগাযোগ করবে। একইভাবে কিভাবে তারা যোগাযোগ করে দেখো, উদাহরণটি দেয়া আছে। সেক্ষেত্রে যে কোনো নতুন কাজের খবর প্রকাশিত হওয়া মাত্রই নিবন্ধিত ব্যক্তি ইমেইল বা SMS এর মাধ্যমে এ সম্পর্কে অবহিত করতে পারে। যেমন তোমার যদি তথ্যগুলো তাদের ওয়েবসাইটে দেয়া থাকে তাহলে কিন্তু তারা তোমাকে ওই নির্দিষ্ট নাম্বারে মেসেজ পাঠাবে বা তোমার ইমেইলে তারা মেসেজ পাঠিয়ে দিবে যে আমরা এখন আপনার যোগ্যতার ভিত্তিতে আপনাকে খুঁজছি। তাহলে দেখো, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু ইন্টারনেট অনেক বড় ভূমিকা পালন করছে। এবার চলো আসি আরেকটি গুরুত্বপূর্ণ অংশের, যেটি হলো ঘরে বসে আয়ের সুযোগ। মনে করো কিছু কিছু মানুষ আছে যাদের মনে হয় যে অফিসে না যেয়ে যদি ঘরে বসে টাকা ইনকাম করা যেত তাহলে কতই না সুবিধা হতো। হ্যাঁ, তাদের জন্যই ইন্টারনেট আরও অনেক ধরনের সুবিধা করে দিয়েছে। তাদের জন্য সুবিধা হচ্ছে এখন যদি কেউ দক্ষ হয় সে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারে এবং সেটা বিভিন্ন বিদেশি কোম্পানির সাথে হতে পারে। এটার জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইট আছে যেখানে তুমি নির্দিষ্ট তথ্য দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন কাজ নিয়ে সেই কাজগুলো নির্দিষ্ট টাইমে করে দিয়ে তুমি টাকা ইনকাম করতে পারো, যেটাকে আমরা বলি ঘরে বসেই টাকা ইনকাম করা। দেখো পৃষ্ঠা নম্বর 5-এর শেষের দিকে, ইন্টারনেট বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলো ঘরে বসেই অন্য দেশের কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ, যেমন ওয়েবসাইটের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ও ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য সংযুক্তিকরণ সহ আরও অনেক ধরনের কাজ অন্য মানুষদের দিয়ে করিয়ে নিচ্ছে। ধরো আমরা যে বিভিন্ন ওয়েবসাইটগুলো সম্পর্কে জানি, যেটা ধরো ফেসবুক বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলোর বিভিন্ন ধরনের কাজ কিন্তু অন্য দেশের লোকজন আরেক দেশের লোকজনকে দিয়ে করিয়ে নিচ্ছে, এর বিনিময়ে তারা তাদেরকে টাকা দিচ্ছে। এজন্য আমরা যে কাজগুলো করতে পারি সেটি হলো বিভিন্ন ওয়েবসাইটে তথ্যগুলো ঘেঁটে দেখার মাধ্যমে আমরা জানতে পারি। আর এটাকেই কিন্তু আমরা বলছি আউটসোর্সিং। এর মানে হচ্ছে বহির্বিশ্বের অন্যান্য দেশের থেকে তুমি যে টাকা ইনকাম করছো সেটাই হচ্ছে একটি আউটসোর্সিংয়ের একটি অন্যতম পথ। ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এমন কাজের সাথে সংযুক্ত হতে পারে। কাজের দক্ষতার পাশাপাশি সেখানে ভাষার দক্ষতাও রয়েছে। এজন্য আমি তোমাদেরকে বলবো বাংলা পড়ার পাশাপাশি তোমাদেরকে ইংরেজিও পড়তে হবে, কারণ তুমি যখন এই কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে করতে যাবে অনেক তথ্যই তোমাদের আসবে ইংরেজিতে। সেই ক্ষেত্রে ইংরেজির প্রতি অনেক গুরুত্ব দিবে, কারণ তুমি যদি ইংরেজিতে তথ্যগুলো না বুঝতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তুমি তখন তাদের কাছ থেকে কাজের ওই সুযোগটি পাবে না। এই কাজটি তখন অন্য একজন দক্ষ মানুষকে দেয়া হবে যে ইংরেজি ভাষাতে তোমার থেকে অনেক বেশি দক্ষ। এই সকল কাজ ইন্টারনেটে অনেক সাইটে পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি জনপ্রিয় সাইট হলো আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ইল্যান্স ইত্যাদি। তাহলে আমরা কি জানলাম দেখো, কয়েকটি আউটসোর্সিং ওয়েবসাইটের নাম: আপওয়ার্ক, আপওয়ার্ক 2, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার 3, ইল্যান্স সহ আরও অনেকগুলো ওয়েবসাইট। এই আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আরও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কারণ যেই লোকটি হয়তোবা অফিসে যে কাজ করার মতো না সেই লোকটিও ঘরে বসেই কাজ করতে পারছে। হয়তোবা তার হাতের বা পায়ের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু তার ব্রেন খুবই শার্প, সেই কাজগুলো খুব সহজে করতে পারে। এই লোকটিও কিন্তু এখন খুব সহজে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারে। শুধু তাই না, অনেক মেধাবী আছে যারা চাকুরি করতে ইচ্ছুক না, তারাও কিন্তু
ঘরে বসে এই নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার মাধ্যমে কাজগুলো করতে পারে। তাহলে আমরা এই আউটসোর্সিংয়ের 3টি ওয়েবসাইটের নাম জানলাম, যদিও এর বাইরে আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, যার মধ্যে একটি হচ্ছে আপওয়ার্ক, দ্বিতীয়টি হচ্ছে ফ্রিল্যান্সার এবং তৃতীয়টি হচ্ছে ইল্যান্স। এগুলির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ঘরে বসে কিভাবে টাকা উপার্জন করা সম্ভব। তাহলে আমরা প্রথমে বুঝলাম আউটসোর্সিং কি এবং এর সুবিধাটি কি। আউটসোর্সিং হচ্ছে ঘরে বসে বিভিন্ন দেশের সাথে সংযোগ করে তাদের কাজগুলো করে দিয়ে যে টাকা ইনকাম করা যায় সেটাকে বলে আউটসোর্সিং। এই আউটসোর্সিংয়ের জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে। নির্দিষ্ট ওয়েবসাইটে যে নিবন্ধন করার মাধ্যমে তুমি যদি কাজগুলো করে থাকো তাহলেই কিন্তু তোমাকে তারা টাকা দিবে। এবং এগুলোর জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ইল্যান্স এগুলো। তাহলে আমরা এখন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি লিখে নেব, কারণ আমরা কম বেশি সব উত্তরগুলোই আমরা জেনে গেছি। প্রশ্নগুলি আমরা খাতায় লিখে ফেলার চেষ্টা করব। বড় প্রশ্ন, এক, আইসিটির কারণে কিভাবে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আইসিটির কারণে কিভাবে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। 2 নাম্বার, বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন নিয়ে আলোচনা করো। বাংলাদেশে মোবাইল ফোনের নতুন বিস্তর ও নতুন কর্মসৃজন নিয়ে আলোচনা করো। এবং শেষের প্রশ্নটি হচ্ছে আউটসোর্সিং কি? আউটসোর্সিং এর মাধ্যমে আউটসোর্সিং এর মাধ্যমে কিভাবে কর্মসংস্থানের সুযোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আউটসোর্সিং এর মাধ্যমে কিভাবে কর্মসংস্থানের সুযোগ
ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেখো, এই প্রশ্নগুলির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছুই জানতে পেরেছি। প্রশ্নগুলিতে প্রথম যে প্রশ্নটি লেখা আছে সেটি হলো, আইসিটির কারণে কিভাবে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। পৃষ্ঠা নম্বর 4 থেকে তোমরা উত্তরটি লিখবে। পৃষ্ঠা নম্বর 4 থেকে 10টি বা 8টি পয়েন্টসের মাধ্যমে তোমরা উত্তরটি লিখবে। বিভিন্ন ধরনের বিপজ্জনক কাজ থেকে শুরু করে কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করে আসছে, এই বিষয়টি নিয়ে তোমরা প্রথম উত্তরটি লিখবে। এর পরেরটি হচ্ছে, বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তর ও নতুন কর্মসৃজন নিয়ে আলোচনা করো। বাংলাদেশে মোবাইল ফোন কিভাবে আমাদেরকে কিভাবে মোবাইল ফোন সাহায্য করছে সেই জিনিসটি নিয়ে এখানে আলোচনা করবে। পৃষ্ঠা নম্বর 5-এর যে বক্সটি দেয়া আছে, এই উত্তরটি সেখান থেকে তোমরা সাজিয়ে লিখবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি লিখবে তোমরা পৃষ্ঠা নম্বর 5 থেকে। এর পরের যে উত্তরটি সেটি হলো, আউটসোর্সিং কি? আউটসোর্সিং এর মাধ্যমে কিভাবে কর্মসংস্থানের সুযোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আউটসোর্সিং, প্রথমে আউটসোর্সিং এর সংজ্ঞাটি লিখবে। এরপরে পরবর্তী প্যারাতে তোমরা বিভিন্ন আউটসোর্সিং ওয়েবসাইটের অ্যাড্রেস দিবে, সেখান থেকে তোমরা কিভাবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে উত্তরটি গুছিয়ে লিখবে। এই উত্তরটি তোমরা পৃষ্ঠা নম্বর 5-এর শেষ থেকে 6 নম্বর পৃষ্ঠার ভিতরে উত্তরটি পাবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তরই কিন্তু খুব গুছিয়ে লিখতে হবে এবং প্রত্যেকটির জন্যই কিন্তু 5 নম্বর করে। 5 নম্বর মানে এটি একটি বড় প্রশ্ন। তাহলে দেখো, আজকের আলোচনা থেকে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারলাম, যেটা হলো আইসিটির কারণে প্রতিনিয়ত আমাদের কাজের ধরন কিভাবে বদলে যাচ্ছে সেটা জানতে পারলাম। দ্বিতীয়টি হচ্ছে, বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তর ও নতুন কর্মসৃজন কিভাবে তৈরি হচ্ছে সেটা জানলাম। এবং তৃতীয়টি হচ্ছে, আউটসোর্সিং কি, যেটাকে আমরা বলছি দেশে বা ঘরে বসে আমরা বিদেশের বিভিন্ন কাজের অর্ডার নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো করে দিচ্ছি, সেটাকেই বলছি আউটসোর্সিং। এই আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করা সম্ভব। এগুলো প্রযুক্তি নির্ভর বিভিন্ন ধরনের কাজ হতে পারে, যেমন ধরো কোনো একটি ওয়েবসাইটের উন্নয়ন, কোনো একটি ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ বা কোনো একটি ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করা। সুতরাং আউটসোর্সিং এর মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারছি, যেটা আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করছে। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছুই জানলাম। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো এবং পৃষ্ঠাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। পৃষ্ঠা নম্বর 2 থেকে 6 পর্যন্ত নৈবেত্তিক প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে প্রত্যেকটি লাইন খুব ভালো করে পড়তে হবে, কারণ এই বছরটির যে জেএসসি পরীক্ষা সেটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি পৃষ্ঠার প্রত্যেকটি লাইন খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব সহকারে পড়বে, তাহলেই কিন্তু নৈবেত্তিক উত্তরগুলো সহজে খুঁজে পাবে। এবং এই বড় প্রশ্নগুলি খাতায় খুব সুন্দর করে লিখবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।